আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন রিসার্চ ম্যাথোলজি এই সাবজেক্টের 6 নম্বর অধ্যায়ের মূল বই থেকে যে সমাধান করতেছি এই সমাধান শুরু করব ইনশাআল্লাহ। যারা লাইভে যুক্ত হয়েছো আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আমরা তোমাদের এই ক্লাসটি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে এখনই শুরু করব ইনশাআল্লাহ। খুব ভালো করে লক্ষ্য করো, আমরা এই চ্যাপ্টারে যে সহজ নিয়মে অঙ্কগুলো আসে ইতিমধ্যে দেখিয়েছি। এখন যে অঙ্কগুলো আছে এগুলো তুলনামূলক একটু কঠিন, যদিও কম আসে, জাস্ট শিখে রাখার জন্য একবার দেখাইতে হবে। দেখো আজ প্রবলেম 12 আমরা দেখাবো। এ ম্যানুফ্যাকচারার claims that at least 95% of the equipment which he supplied to a factory conformed to the specification and examination of the sample. তোমরা জানো স্যাম্পল থাকলে ওটা কিসের মান বোঝায় ভাইয়া? n বোঝায়। তাহলে আমাদের n এর মান দেওয়া আছে কত ভাইয়া? 200 piece of equipment. Revealed that 18 were failed to test the claim of the manufacturer. Okay, তাহলে এখানে আমরা লক্ষ্য করতেছি ক্যালকুলেশন কি করতে বলে দেখো, ম্যানুফ্যাকচার ক্লাইম দেয়ার 95% অ্যাট লিস্ট। তাহলে এই যে 95% ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের n এর মান তোমাদের শেখানো আছে যে 30-এর উপরে যখনই যাবে ভাইয়া এটা টি টেস্ট না জেড টেস্ট? জেড টেস্ট। আর 30-এর মাঝে থাকলে ওইটা আমরা টি টেস্ট বলবো। তো এখানে আমাদের সমাধান দেখাইতে হবে। এখন প্রথম কথা, আমাদের এখানে ফেইলরের চান্স কত পার্সেন্ট বলা হয়েছে? 18। আচ্ছা, তাহলে প্রথম এখানে ক্যালকুলেশন করতে হবে। দেখো আমাদের এই ফর্মুলা অনুসারে দেখো গিভেন পি নট পার্সেন্টেজ অফ পিস কনফর্মিং টু দ্য স্পেসিফিকেশন, মানে যে কোনো কিছু নট মানে তার স্বাভাবিক মানের বিয়োগফল। মনে করো বাস্তবিক ভাবে একটু চিন্তা করো, তোমাকে মনে করো তোমার বাসায় 20টা কলা আছে খাওয়ার জন্য বা 20টা আপেল আছে। এখন আমি যদি বলি আমি 8টি আপেল বা 8টি কলা খেয়েছি, খাওয়াকে এক্স বার কল্পনা করি, না খাওয়া বোঝায় এক্স নট বা এক্স বার, না বোঝনি? মানে বিপরীত বোঝায় এক্স বার বা এক্স নট। এখানে যেমন আমরা পি নট ক্যালকুলেশন করতেছি, তাহলে কি বোঝায় আবার বলো? বিপরীত। টোটাল যদি 20টা হয়, আমি 8টা কলা খেয়েছি, তাহলে খাই নাই কয়টা? 12টি। ঠিক একই নিয়মে তার মানে টোটাল এখানে তুমি জানো আমি বলে দিয়েছি 20টি, এজন্য সহজেই বুঝতেছো। এখানে যখন পার্সেন্টেজ আকারে করবা তাহলে টোটালের মান কিন্তু 1। আবার বলো টোটালের মান কি ভাইয়া? 1। এখন তোমার এই যে 18 অংশ ক্যালকুলেশন, মানে এই যে 18 এই 100%-এর এটা ক্যালকুলেশনটা, ঠিক আছে? তাহলে এটা মান করলে 0 পয়েন্ট কত আসে? 09। এটা ভাগ করো ভাইয়া, 18কে দেখো 100-তে ভাগ করে দেখো এই মানটা আসে। এই যে অংশটা এসেছে তখন টোটাল 1-এর থেকে যদি আমরা বাদ দিই তখন এটা আসে 0 কত? 51। আর আমাদের বলে দিয়েছে কোশ্চেনে ম্যানুফ্যাকচারার ক্লাইম দ্যাট অ্যাট লিস্ট 95% অফ দ্য ইকুইপমেন্ট হুইচ ইজ সাপ্লাইড টু
to a factory conformed to the specification। তার মানে আমাদের এই যে মানটা দিয়ে দিয়েছে সরাসরি কত পার্সেন্ট, এটাই আমাদের P0। আর এই যে মানটা তুমি বের করে নিলে 91, এটা কি পি নট। আচ্ছা, তাহলে এই যে ক্যালকুলেশন এখন সূত্র জেড টেস্টের কি ফর্মুলা লক্ষ্য করলে এখানে বলো ভাইয়া, P0 মাইনাস P0 ডিভাইডেড বাই এস P0। এই এস P0 কিন্তু আবার ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা বলা হয় বা সিগমা P0, তাহলে এই অংশের তোমার আবার ক্যালকুলেশন করা লাগতেছে। তো প্রথমে আমাদের যদি 95% ইকুইপমেন্ট বলা হয়েছে ফ্যাক্টরি কনফার্ম টু দা স্পেসিফিকেশন, তাহলে 95% যদি তোমার স্পেসিফিকেশন দেওয়া থাকে তাহলে আমাদের 100% আর বাকি থাকলো কত পার্সেন্ট, 5%। ওইটাই আমাদের সেই আমরা অন্যান্য অঙ্কে সমাধান করি না, দেখো ম্যাক্সিমাম দিয়ে থাকে 5% সিগনিফিকেন্ট চেঞ্জ বা এই টাইপের কোনো কিছু বলা থাকে, তো ওই মানটাই। যেমন আমরা পরের অঙ্কটাই যদি লক্ষ্য করি, দেখো লেখা আছে এখানে at 5% লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়া আছে, তো এই টাইপের মান দিয়ে থাকে। তাই এখানে আমার সরাসরি 95% এর মান দেওয়া আছে, তাহলে বাকি তাৎপর্যপূর্ণ মান 5%, তা ওই 5%। তো এখানে ওই ক্যালকুলেশনটাই, তাহলে এই যে এস পি নট এর ফর্মুলা এই অংশটা, তো রুট ওভার আমাদের যে মানটা দেওয়া আছে আর কি 95%, আর যে পার্সেন্টটা ক্যালকুলেশন করতে হয় বাকি 5%, ওই দুইটা গুণ করে টোটাল এন দিয়ে ভাগ। যদিও এই টাইপের অঙ্কগুলো আবারও বলতেছি খুব বেশি আসে না, মানে খুব কম সম্ভাবনা। গতদিন আমরা গুরুত্বপূর্ণ একটা জেড টেস্টের অঙ্ক শিখাইছিলাম, এই যে এই টাইপের অঙ্ক আবার আসে, আমি তোমাদের বলেছিলাম যে গুরুত্বপূর্ণ এই টাইপের একটা অঙ্ক করাইছিলাম, আর একটা ফর্মুলা, এই যে একটা অঙ্ক জেড টেস্টের। আর আমাদের বোর্ড কোশ্চেন দেখলে আরো বুঝবা যে কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ না। ওকে, তাহলে সমাধান করো ওইভাবে। এবার দেখো 13 নম্বর, in 324 throw of 6 faced dice would point appeared 180 time, would you say that the dice is fair at 5% level of significant? ওকে, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করতে বলা হয়েছে আগের নিয়মেই। তাহলে এখানে আমাদের মোট মান দেওয়া আছে কত ভাইয়া, 324 থ্রোস অফ 6 ফেস ডাইস, তাহলে মোট 324, তাহলে অবশ্যই এটা এন এর মান। তো এর পরবর্তীতে আমাদের বলা হয়েছে 6 ফেস ডাইস উডস পয়েন্ট অ্যাপিয়ার্ড 180 টাইম। কত টাইমের কথা বলা হয়েছে ভাইয়া, 180 টাইম। তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো যে 180 বারের কথা বলা হয়েছে, কিন্তু এখানে তোমার পি, আমরা যে বলি সফলতা বা বিফলতা, পি কিউ, এখানে দেখো কোনো কিছু কোশ্চেনে দেওয়া নাই, পি কিউ কোনো কিছু দেওয়া নাই, এজন্য সরাসরি এই মানটা অর্ধেক করে ধরে নিয়েছে এরা। দেখো পি আর কিউ, এরা পি বা কিউ ইকুয়াল একবারে ধরে নিয়েছে কত, 0.5, ঠিক আছে। ওকে, আর এন এর মান দেওয়া আছে কত, 324। ওকে, এখন আমাদের এনপি এনপি, ওকে তাহলে 162, 180 টাইম অ্যাপিয়ার দেওয়া আছে, সমস্যা নাই।
162 odd or even points out এত ওকে এখানে ভাইয়া উড পয়েন্টস অ্যাপিয়ার অর্থাৎ যে জোড় বিজোড়ের কথা যেটা আমরা বলি 324 মাঝে, তাহলে যদি আমরা অর্ধেক করি তাহলে কতগুলা হয়? ক্যালকুলেশন করো তো ভাইয়া। 324 162 টু টেল টেস্ট ওকে 162 পাইলাম 324 মাঝে, মানে আমরা যদি এখানে জোড় বা বিজোড় যাই বলুক অর্ধেক হবে না? তা ওই পি ওইভাবেই করে নেওয়া হয়েছে, পি আমাদের 0.5 মানে অর্ধেক, ঠিক কিউ বাকি অর্ধেক, তাই এখানে শর্টকাটে পি কিউ সমান সমান কত ধরে নেওয়া হয়েছে? হ্যাঁ ওই 0.5, মানে সফলতা বা বিফলতা যাই বলি না কেন এখানে আমাদের 162 অর্থাৎ অর্ধেক অর্ধেক করে দেওয়া আছে। তাহলে পরবর্তীতে যে অংশটা এখানে জাস্ট এনপি না লিখে তুমি সরাসরি শুধু পি লিখো, না হলে এটা ঝামেলা হচ্ছে। এক্স মাইনাস পি, আমরা এই এক্স কে এই যে অ্যাপিয়ার্ড উড দেওয়া হয়েছে কত এখানে 180 টাইম, তাহলে বুঝতে সুবিধা হচ্ছে তুমি এক্স মাইনাস পি আর নিচে রুট ওভার এন পি কিউ লিখো, ঠিক আছে? না হলে ঝামেলা হচ্ছে। তো এই অংশগুলো গুণ করে রুট করে দিয়ে সমাধান চলে আসবে। এরপরের অংশটা দেখো কি লেখা আছে, র্যান্ডম স্যাম্পল অফ সাইজ। তাহলে এখানে আমাদের কতগুলো মান দেওয়া আছে 16, তাহলে স্যাম্পল 16। তাহলে এখানে যদি আমরা টেস্ট করি এটা কি টেস্ট হবে? টি টেস্ট, কারণ এন এর মান 30 এর নিচে আছে। আর স্যাম্পল মিন, এখানে স্যাম্পল মিন কত দেওয়া আছে? 53 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে মিন তোমরা জানো এক্স বার, আর পপুলেশন মিন হলে কি হতো? মিউ দিয়ে লিখতাম, মনে আছে? the sum of the square of deviation taken from the mean, তার মানে আমাদের ব্যবধান যেটা বলা হয়েছে দেখো করো, the sum of square, সাম মানে কি? সমষ্টি, the square of deviation মানে ব্যবধান, taken from a mean, তার মানে একটা সংখ্যা, এটা মিন, এদের ব্যবধান সমষ্টি দিয়ে স্কয়ার করতে বলা হয়েছে। কথা ক্লিয়ার? দেখো the sum of square of deviation taken from mean, তাহলে এই যে মিন বলতে তো এক্স বার, আর এক্স বার কার থেকে বিয়োগ করতে হয়? এক্স এর সাথে, আর ওর স্কয়ার মানে স্কয়ার করতে হবে আমিষার মানে সমষ্টি। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এর মান দেওয়া আছে 100 কত? 150। Can this sample be regarded as taken from the population having 56 as it mean? পপুলেশন, তাহলে পপুলেশন কিন্তু আমরা এম বা ইউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? ইউ, হ্যাঁ ইউ বা এম, আর এমনিতে স্যাম্পল মিন এক্স বার দেওয়া যায়। আচ্ছা, অবটেইন 95% and 99% কনফিডেন্স লিমিট অফ দ্য স্যাম্পল মিন, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করে দেখাইতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করো, মেন যে ক্যালকুলেশন আমাদের দেখাইতে হবে, একটা 95% কনফিডেন্স লিমিট, আর একটা কত? 99% কনফিডেন্স লিমিট। তাহলে তুমি 95% মানে এই অংশটা বাকি সিগনিফিকেন্ট থাকলো 5%, তাই T0 0.5, আর যেটা 99 তার মানে বাকি থাকলো 1%, তাহলে এখানে দেখো প্লাস মাইনাস কি T0.01, তাহলে এক্স বারের সাথে দুই অংশই সেম, তাহলে ওভারঅল দুই জায়গায় কমন মান লাগছে। দেখো এস বাই কি রুট ওভার এন, এন এর মান তোমার তো মনে আছে এখানে 16 দেওয়া আছে, তাহলে তোমাকে মূলত এস, এস বলতে কি বোঝানো হচ্ছে?
স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মানটাও প্রায় অর্ধেক দেওয়া আছে, দেখো এই অংশের মান 50 দেওয়া আছে, এর নিচে n দিয়ে ভাগ করলেই হবে। তো এই nটা আবার এই n বলা যায় না, এই জায়গায় df বলতে হয়। কি বলতে হয়? df। df এর আবার ফর্মুলা n মাইনাস কি 1, অথবা তুমি সরাসরি এখানে বাংলা কথা n মাইনাস 1 লিখো। তাহলে n মাইনাস 1 মানে 16 থেকে এক বাদ দিলে কত হলো? 15। তাহলে ক্যালকুলেশন করবা। এই যে 15 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক আসে, ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলো একটু ভালো করে বুঝে বুঝে দেখতে হবে। দেখো, দ্য মিন অফ লাইফ অফ এ স্যাম্পল অফ 10 ইলেকট্রিক লাইট, 10 জন, টি টেস্ট হবে না জেড টেস্ট হবে? দেখো এখানে টি টেস্ট 10, এর মান দেওয়া আছে প্রথমটা 10। এরপরে লাইট বাল্বস ওয়াজ ফাউন্ড টু বি কত বলা হয়েছে এখানে? 1456 আওয়ার্স। আচ্ছা, তার মানে এই যে বললো দা মিন, তার মানে মিনটা যে দাঁড়াইলো এই জায়গায়, না বোঝনি? এখানে দুইটা মান দেওয়া আছে, তাই প্রথমটা n1, প্রথমটা x বার 1, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে কত? এখানে দেখো তো 423। এটা আমাদের সিগমা 1 বাই s1, s বা সিগমা সব একই দিয়ে বোঝানো যায়। এখন আছে সেকেন্ড স্যাম্পল, তার মানে এটা n2। আচ্ছা, এই যে এটা তাহলে x বার 2, আর এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তাহলে এটা কি s2 বা সিগমা 2। ইজ দেয়ার এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দ্য মিনস অফ দ্য টু? ব্যাস, এই টাইপের অঙ্ক কিন্তু তুমি জেড টেস্টেও করেছো, কিন্তু ওটা 30 এর বেশি ছিল। তাহলে এর মেন সূত্র, তোমার এই মেন সূত্রটাকে মুখস্থ করতে হবে। মানে এটা কিন্তু মেন সূত্র বলতে কমন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আবার বলো কিসের? কমন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর টি টেস্টের মেন সূত্র এই যে এতটুকু, মানে x বার 1 মাইনাস x বার 2। বলো x বার 1 কত পেয়েছিলা? 1456, আর x বার 2 কত পেয়েছিলা? 1280। দেখো তো, এই মেন জিনিসগুলোকে বোঝো, মেন জিনিসগুলা। আর এই এসটা আমরা এখান থেকে বের করবো, এটা বের করাটা পরে শেখো। দেখো এই মানটা বসাইছি, আর এই যে ফর্মুলা, একবার গুণ n এর মান আর একবার যোগ, রুট ওভার n ইনটু n2, n1 ইনটু n2, আর নিচে n1 প্লাস n2। এই ক্যালকুলেশন করে এই মানটা এসছে, আর এখানে তাহলে এটা ক্যালকুলেশন করে দেবো, ওভারঅল উত্তর আসবে। এখন আমাদের ওই যে এস মানে ওভারঅল স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আমরা এখন বের করা শিখি। প্রথমে লক্ষ্য করো, n1 মাইনাস 1 ইন্টু সিগমা 1 স্কোয়ার, ঠিক একই নিয়মে n2 মাইনাস 1 ইন্টু সিগমা 2 স্কোয়ার। তাহলে প্রথম জনের ছিল সংখ্যা 10, 10 থেকে এক বাদ দিলে 9, আর 423 এর স্কোয়ার। তাহলে পরে 17 থেকে এক বাদ দিলে 16, আর 300 কত ছিল? 98 এর স্কোয়ার। আর নিচেই একবারে ফর্মুলা, ওইখানে এটাও সেই সংক্ষেপে এটাকে ডিএফ বলা হয়। কি বলা হয়? ডিএফ। n1 n2 দুইটা মান, তাই দুইটা বিয়োগ, আর একটা মান হলে কি করতাম? তখন লিখতাম n মাইনাস 1। ঠিক আছে, ওকে। তাহলে এখানে একবারে সূত্রটা লিখে দিয়েছি, n1 প্লাস n2 মাইনাস 2। ওকে, তাহলে এখানে দেখো পার্ট সি, একই টাইপের অঙ্ক আসলে আমি আর দেখাবো না। দেখো এই অঙ্ক তোমাদের আগেও দেখিয়েছি, কারণ এমনিতেই খুব বেশি অঙ্ক আসে না, বেশি সময় এইভাবে আর দেখাবো না। সমস্যা হলে জানাবা। দেখবে এই সূত্রের অঙ্ক কিন্তু আগে দেখানো হয়েছে পার্ট বিতে, যেগুলো দেখানো হয়েছে ওগুলো আর দেখাবো না। আচ্ছা, তোমরা বলো এই গড় নির্ণয় করতে পারো না পারো না? এখন ভাইয়া তোমাদের মনে আছে এই সি আমি লাস্টে গুণ করা শিখাইছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে। দেখো এফডি স্কয়ার বাই এন মাইনাস এফডি বাই এন হোল স্কয়ার ইনটু সি। এখন যদি মনে করো ভাই এফডি আনবই না, সম্ভব না, যেমন গড়ের ক্ষেত্রে কি করা যায়? সামেশন এফ এক্স বাই কি এন। আর সিগমার ক্ষেত্রে কি করা যায় মনে আছে? সামেশন এফ এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন কি হোল স্কয়ার। এখানকার সি গুণ করা লাগবে,
না। না। আর এই জেড এর সূত্র কিন্তু একই। তাহলে এখন বলতে পারো যে ভাই কেন করলেন এই অঙ্ক? এখানে গড়ের মান দরকার আর কিসের মান দরকার? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এই মান থেকে বের করে নেওয়া হয়েছে। যদি এইগুলো না করো ডি ধরে, তাহলে কি করবা? এই এফ এক্স একটা করবা আর একটা কি করবা? এফ এক্স স্কোয়ার। মনে আছে তো ঘর? এটা কিন্তু দেওয়া আছে, এটাও দেওয়া আছে। তুমি জানো এই দুইটার অর্ধেক করলে কি পাওয়া যায়? এক্স। এই এক্স আর এই এফ গুণ করলে কি পাবা? এফ এক্স। ওই এফ এক্স এর সাথে আবার এক্স গুণ করলে কি পাবা? এক্স স্কোয়ার। এফ এক্স স্কোয়ার। চাইলে এফডি এর মাধ্যমে করতে পারছো, অথবা যদি মনে হয় যে হয়তো ঝামেলায় যাবো না, সরাসরি এইভাবে গড় আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করবো, এভাবেও করতে পারছো। যেভাবেই করো উত্তর সেম আসবে। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু সব দেখানো হয়েছে, কমন বিষয়গুলো আর দেখাবো না। আনকমন যদি কিছু আসে, এই টাইপের অঙ্ক কিন্তু অনেকবার দেখানো হয়েছে উপরে। আর তোমরা শর্টকাটটা মনে আছে, টি টেস্ট হলে 30-এর কম হতে হবে আর জেড টেস্ট হলে 30-এর বেশি হতে হবে। যে অঙ্ক দেখো সরাসরি তোমার এই যে এই অঙ্কটা সরাসরি দেখো গড় দেওয়া নেই তাই বের করে নিল, আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া নেই তাহলে বের করে নিল। বুঝতে পেরেছ? তোমরা যে সূত্র জানো ওই সূত্র দিয়ে করলে হবে। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে এই সূত্রই করতে হবে এমন না। তো আমরা কিন্তু এই সূত্র শিখেছি কি, এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এই হোল স্কোয়ার, তাই না ভাইয়া? জি ভাইয়া। এরা একেবারে শর্টকাট করে দিয়েছে, সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। কাছাকাছি উত্তর হবে, হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই। আর টি টেস্ট বা জেড টেস্ট আগে যে ফর্মুলা শিখছো ওই ফর্মুলা দিয়েই। মেলা দিনই এই অধ্যায় করানো হয়েছে। আর একই অঙ্ক দেখো, সব একই টাইপের। এই অঙ্কটা কিন্তু আবারও বলতেছি, এই টাইপের অঙ্ক সব থেকে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে। এই টাইপের অঙ্ক এটা কিন্তু 2 নিয়মে করা যায়। দেখো এই অঙ্ক দেখাইছি না আগে, দেখো পার্ট বিতে ভাইয়া বোর্ড কোশ্চেন দেখবা এই টাইপের অঙ্কই বেশি এসছে। ওই 2টা গ্রাম স্মোকার এই টাইপের অঙ্ক সব থেকে বেশি আসে। আর এই অঙ্কটা এই নিয়মের দরকার নাই, তুমি ওই উপরে যে 13 নাম্বার নিয়মে যে অঙ্কটা করছে এই নিয়মে না করে ওই 12 নাম্বার নিয়মেই করে দিবা। মানে এভাবে বড় করে কঠিন করে দরকার নাই, এই যে এই সূত্রটাই যথেষ্ট। এক্স বার ওয়ান মাইনাস এক্স বার টু আর নিচে কি রুট ওভার সিগমা ওয়ান স্কোয়ার বাই এন ওয়ান সিগমা টু স্কোয়ার বাই এন টু। এই দেখো এটা কথা বলতেছি, মনে আছে না? এই সূত্রটাই বেশি প্রয়োগ করে দিবা। তবে প্রত্যেকটা অঙ্ক কেন দেখা লাগবে, অঙ্ক পড়ে পড়ে যাতে পরীক্ষা হলে বুঝতে পারো। দেখবা দেখে মনে হচ্ছে একটু কঠিন, কিন্তু এই সূত্র দেখো বারবার আসতেছে। এই টাইপের অঙ্কই কিন্তু বেশি পরীক্ষায় আসে। আর ওই ডাবল পার্ট থাকলে ওইটা আলাদা করতে হয়। এই দেখো সব একই টাইপের একই ক্যাটাগরির অঙ্ক। আর জেড টেস্ট দেখলেই তোমরা বুঝবা যে এন এর মান সবসময় কত বেশি থাকবে, 30-এর বেশি থাকবে। আর টি টেস্ট দেখলেই বুঝবা এন এর মান 30-এর নিচে। দেখো প্রত্যেকটা দেখো সেম। বুঝতে পারছো তো যে এই অধ্যায়ে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমার বাসায় যে সব অঙ্ক করতে হবে এমন না, ওই 2-8টা অঙ্ক করবা সব অঙ্ক একবার করে পড়বা, জাস্ট এক নিয়মের অঙ্ক একটা করলেই যথেষ্ট খাতায়, বাকি অঙ্কগুলো জাস্ট একবার করে পড়ো। এবার এই জায়গায় দেখে কি ভয় পাওয়ার কারণ আছে আবার বলো ভাইয়া? আর এরকম বড় লেখার দরকার আছে তোমাদের? এইভাবে বড় লিখতে বলেছি আমি? একটু কথা বলতে হবে ফার্স্ট, এটা বলিনি কিন্তু আমি তোমাদের বারবার বলতেছি যে এতটুকু লেখো, এক্স বার ওয়ান মাইনাস এক্স বার কি টু। আমি এভাবে কঠিন করে লিখতে বলতেছি না, লেখার দরকারও নাই। দেখো এতক্ষণ পর এই অঙ্কটা দেখো একটু ব্যতিক্রম আছে, 23 নম্বরে যে অঙ্কটা আছে। তাহলে এই অঙ্কটা যদিও এই টাইপের অঙ্ক ওই যে একটু আগেই দেখানো হয়েছে জেড টেস্টে। এখানে তোমার আমি বলেছিলাম যে একটা পি নট আর একটা পি জিরো দিয়ে, মনে আছে ভাইয়া?
উপরে অংশে একটু আগেই দেখালাম পি নট আর একটা কি দিয়ে P0. P0 দিয়ে, আর নিচেই ছিল মান এই জায়গায়। তো এখানে আমি আবার ওখানে ভিন্ন মানতে দেখালাম, তোমার মনে আছে কিনা যে একটা 95% ছিল, বাকিটা তাহলে 5%, মনে আছে? G. হ্যাঁ, তো এখানেও দেখো ওটা ইনটু আকারে আছে। তো এখানে দেখো ভাই, একটা যদি 3 লেখে তাহলে বাকিটা 97%। এই 1 থেকে মাইনাস করা আর ডিরেক্টলি লেখা কোনো পার্থক্য? মানে না ভাইয়া। আলটিমেট তো ওইটাই হবে নাকি? ওই 1 থেকে 0.03 বাদ দিলে ভাইয়া 0.03 বাদ দিলে 97 তো আইবে, তার মানে বিপরীত। তাহলে বিপরীত মান আর নিচেই কি টোটাল এন এর মান। আমি এখানে অঙ্ক যদি দেখাই, দেখো মানে এটা জাস্ট বোঝানোর জন্য আরেকবার, যে ওখানে যেটা করলা ওখানে এখানেও সেম কাজ। এটা এন এর মান 300। তাহলে এখানে দেখো কত পার্সেন্ট দেওয়া আছে, এখানে তোমার 3%। তাহলে বিপরীত মান কত? 97. 0.97। হ্যাঁ, তাহলে এখানে ওই সেই দুইটা। এর উপরে দেখো একটা মান এখানে তোমার সরাসরি যেটা বলছে এই যে 0.3, এটাই কিন্তু সেই পি এর মান, মানে এই যে এই মানটা। তাহলে বাকি তোমার মান ক্যালকুলেশন করতে বলেছে, এখানে ডিফেক্টিভ কত? 40. কত জনের? 300 জনের। তাহলে ওটা ক্যালকুলেশন করে দেখো মানটা এসছে। তাই এরা আলাদা আলাদা চিহ্ন না দিলে পরে ঝামেলা হবে। তুমি এখানে পি নট, একটা P0 এভাবে প্রকাশ করবো, আলাদা আলাদা করে প্রকাশ করবো না। তো এটাও পি, এটাও পি, একটা বড় হাতের পি, একটা ছোট হাতের পি দিছে, তোমাদের তখন পরবর্তীতে বুঝতে ঝামেলা হবে। তা নতুন করে কিছু নাই, অঙ্কটাও বুঝতে পেরেছ ওই অংশটাই। আর এই দেখো এই অঙ্কটা কিন্তু একটু আগেই পার্ট বি এর শেষের দিকে শিখলা। দেখো টি টেস্টের মেন সূত্র মনে আছে কিনা? x/1 x/2 নিচে এস, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এই অংশ কি একবার গুণ আর একবার যোগ করে রুট করা। আর এই যে এই এস বা সিগমা যাই বলি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা শিখলে না? প্রথম n1 এর সাথে 1 বাদ দিয়ে সিগমা 1 স্কয়ার, n2 এর সাথে 1 বাদ দিয়ে সিগমা 2 স্কয়ার বা s2 স্কয়ার, আর নিচেই কি দুটো যোগ করে 2 দিয়ে বিয়োগ। জেড টেস্টের কিন্তু এই নিয়মেও একটা সূত্র তোমরা শিখছো, যে পি কিউ লেখা যায়, অথবা কি লেখা যায় এই জায়গায় পি ইন্টু 1 মাইনাস পি। 1 মাইনাস পি মানেই তো কিউ, না বোঝো নি? জি ভাইয়া। আর এই অংশটা কি 1/n1 1/n2। আচ্ছা, এখানে n এর মান কত? 200 300, তাহলে জেড টেস্ট। কথা ক্লিয়ার? জি। আর এখানে দেখো সম্ভাবনা বের করে নিয়েছে, ওই যে ভিলেজের যে সমস্যার কথাগুলো আছে। এখন এই সূত্রের মাধ্যমেও করা যায়, অথবা ওই যে আরেকটা ব্যতিক্রম শিখেছো। এখন বলতে পারো যে ভাইয়া এই টাইপের অঙ্ক আমি ক্লিয়ার করে দিই তোমাদের জেড টেস্টের দ্বারা, এই অঙ্কটা আছে পি কিউ। তোমার যখন সম্ভাবনা টাইপের মান দেওয়া থাকবে না, তোমাকে বের করে করা লাগতেছে P1 P2, এরপর পি মানে ওই দুইটা মান আর দুইটা টোটাল। তাহলে এখানে দেখো একটা মান এভাবে বের হচ্ছে, P1 P2 পি বের করা যাচ্ছে, এখান থেকে কিউও বের করতে পারবা। তো এই টাইপের অঙ্ক হলে তখন এই যে এই ফর্মুলাটা ইউজ করবা। যখন এরকম কোনো কিছু সম্ভাবনা বের করা লাগতেছে না, সরাসরি তোমার মানগুলো দেওয়া আছে। আবার বলো কি আছে ভাইয়া? মানে এটা পার্থক্য তো তোমার চেনা লাগবে না, তো পরীক্ষাটা তো বুঝবা না। যদিও উত্তর করলে চলে আসবে, তবে তুমি কখন ওই যে রুট ওভার পি কিউ দিয়ে 1/n1 প্লাস 1/n2 করবা, কখন এই যে মানটা করবা। যদি এই কঠিনটা দরকার নেই, আমার আরো সহজ আছে কোনটা, এই যে এইটা, যে ভাই এটা কখন এটা করব জেড টেস্টে, আর কখন ওই P1 মাইনাস P2 নিচে রুট ওভার পি ইন্টু 1 মাইনাস পি বা পি ইন্টু কিউ, তারপর ইন্টু 1/n1 প্লাস 1/n2, ওটা কখন করব। এখানে দেখো এই অংশের তোমার মান সরাসরি দেওয়া আছে। তুমি লক্ষ্য করো ভাইয়া, এই টাইপের যত অঙ্ক পড়বা সব এরকম সরাসরি মান দেওয়া আছে। এটা কি আমরা সম্ভাবনা P1 P2 করে নিয়ে লেগেছে বলো তো ভাইয়া? না ভাইয়া। তাহলে তখন এই সূত্র। আর যখন তোমার ওইভাবে সম্ভাবনা বের করে নেওয়া লাগতেছে, তখন তুমি এই সূত্রে আইবা। কথা ক্লিয়ার হয়েছে?
জি। হ্যাঁ, এই হচ্ছে মেন পার্থক্য। এখানে দেখো সেই সেম সিস্টেম যা করতে চাচ্ছ। আর ওই তোমার ম্যাক্সিমাম উত্তর নট মানে সিগনিফিকেন্ট চেঞ্জ যেটা বলবে, তুমি সবসময় কমেন্ট ওই ম্যাচ করবে না, তা ধরেই নিবা যে এটা গ্রহণযোগ্য না, নট অ্যাকসেপ্টেবল। ওই টাইপের একটা কমেন্ট মুখস্থ করে রাখবা, পরীক্ষার হলে তাই লিখে দেওয়া, না বোঝনি? মানে কমেন্ট লেখা নিয়ে বেশি টেনশনের দরকার নাই। আর এমনিতেই পরীক্ষার হলে মান নিয়ে যাওয়া যায়, লাস্টের দিকে আর মান ছাপিয়ে নিয়ে যাওয়া যায়, টেনশনের কোনো কারণ নেই তোমাদের। তো তোমরা লক্ষ্য করতেছো সব একই টাইপেরই অঙ্ক। এই টাইপের অঙ্ক এখন বলতে পারো যে ভাইয়া এইটা তো আগে শিখিনি, এটা আমরা শিখছি, জাস্ট ওই সিস্টেমটা চেঞ্জ, মানে এরা দেখো এই জায়গায় ওয়ার্কিং করে দিয়েছে একবারে, না বোঝনি তুমি এখনো? এই মানটা মানে কি, এই পার্টটা মানে কি, এস মনে পড়ে? জি ভাইয়া। এরা একবারে লিখছে টি টেস্টে। আর দেখো এন এর মান 10 আর 17, তাহলে টি টেস্ট হবে না? টি টেস্ট। হ্যাঁ, টি টেস্ট। আর এই যে মানে পরবর্তীতে ওই মানটা আর উপরে সবকিছু সেম, এরা একবারে সূত্রে মান পাতায় সমাধান করছে। তুমি ওই আলাদা আলাদা ভেঙে ভেঙে করতে পারো, এভাবেও একবারও লিখতে পারো, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে তোমাদের এখানে নতুন কোনো অঙ্ক আসলে বলো। আর বিশেষ করে আমি কাজ দেবো তোমাদের, এই যে বোর্ড কোশ্চেন, ওই অঙ্কগুলো করো বা না করো খুব বেশি সমস্যা না। তো দেখো আমি বোর্ড টেস্টে বোর্ডের অঙ্কগুলো তোমাদের অবশ্যই করতে হবে। আর আমি জাস্ট অঙ্ক না পড়ে যে জাস্ট করেছো কিনা, খালি কথা বলে অঙ্কটা করেছো দেখো তো এই টাইপের, জি ভাইয়া। এখানে দেখবা সব কমন অঙ্কই বেশি বেশি আসে, টেনশনের কোনো কারণ নেই। এখন আমরা মূল বই করাচ্ছি বলে অনেক কঠিন কঠিন অঙ্ক আসতেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওগুলো আসে না, পরীক্ষায় ওইভাবে আসে না। দেখো এই অঙ্কই বেশি আসে। দেখো এটা জেড টেস্টের অঙ্ক, উপরেরটাও জেড টেস্টের, এন এর মান বেশি দেওয়া আছে, দুটোই একই অঙ্ক এসছে। তোমাদের বলেছি বারবার যে এই অঙ্কই বেশি আসে, এটাও কি জেড টেস্টের, তাহলে পরপর তিনটাই কি একই অঙ্ক এসছে। আচ্ছা, এটা সম্ভাবনা করা লাগছে, তাহলে পি এর যে আরেকটা জেড টেস্টে আরেকটা সূত্র ছিল, এটা মনে আছে কিনা দেখো তো ভাইয়া? এরকম আগে দেখালাম না, পি সম্ভাবনা থাকলে এভাবে করতে হয়, মনে আছে? জি ভাইয়া। আর তোমাদের এই দেখো এই সূত্র এতটুকু না লিখলেও হয় ভাইয়া, এই এতটুকু দিয়ে লিখলেই হবে, মানে একবার যোগ আর একবার এন এর মান যোগ দিয়ে ভাগ, মানে এটা না লিখলে কোনো ক্ষতি না, মানে এই জায়গা থেকে শুরু করতে পারো, বুঝেছো? মানে পি ইকুয়াল এই জায়গা থেকে শুরু করতে পারো। মানে দুই ধরনের সূত্রের অঙ্ক দেখলাম, এটা কি সেম আছে না নেই? আছে। আছে। তো এই জেড টেস্টে এরকম কঠিন কোনো কিছু আমার শেখাইছি দরকার আছে? কথা বলো ভাইয়া, এত কঠিন করে দরকার আছে? না। আমরা উপরে যেটা শিখছি ওটা করবে, এই দরকার নাই, এই দরকার নাই, খাও উপরে আগে যেটা করলা ওইভাবে করো। যে সম্ভাবনা P1 P2 বের করাই লাগে, উপরে যেটা করছি ওই নিয়মে করে দিও, অনেকগুলা নিয়ম শেখার দরকার নাই। আচ্ছা, এটা দেখো প্রথমে এসছে না, তাহলে এখনো পর্যন্ত কয় নিয়মের অঙ্ক দেখলা? 2 নিয়মের অঙ্ক। এইটা টি টেস্টের অঙ্ক এসছে, তাহলে এটাও আগে শেখানো হয়েছে কি দেখো তো, মনে আছে কিনা? জি ভাইয়া। এই এস এর মান অনেক সময় এই সূত্রটাই এইটা বসায় দেয়, অনেক সময় বসায় দিলেও যা, আলাদা করে করাও তো তাই। তাহলে মোট এখানে আমরা কয় ধরনের অঙ্ক পাইলাম? 3 ধরনের। তাহলে বোর্ড অঙ্ক এসছে 3 ধরনের। এটা 6.3 ছিল মনে হয়, এরপর 6.4 এর অঙ্ক, এটা আরো সহজ হবে তোমাদের জন্য, কারণ এটা ওই যে তোমাদের কাল পেয়ারসনের এক্সাম্পল করব, এক্সাম্পল করতেছি না আমরা, একবারে হিয়ে দেখাবো প্রবলেম 1 2 থেকে। হ্যাঁ, তো অত সময় আমরা পাবো না। হ্যাঁ, আচ্ছা আজকে আমি আর এটা না দেখাই, আরো 2 একদিন সময় লাগলেও, এটা ভিন্ন টাইপের অঙ্ক তো, আর এই অঙ্কটা সহজ তোমরাও জানো। তাহলে দেখো ভাইয়া এতদিন যা করলাম 6.3-এ ভয় পাওয়ার কোনো কারণে আসে? আমি তোমার কিন্তু বারবার অঙ্ক করার সময় বলতেছি কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো গুরুত্বপূর্ণ না। তো দেখলা তো ঘুরিয়ে ফিরিয়ে কয় নিয়মের অঙ্ক এসছে? 3 নিয়মের। আর 3টা সূত্র হইতে কাছাকাছি দেখলা, একটা সম্ভাবনা দিয়ে, একটা টি টেস্ট দিয়ে, আর একটা জেড টেস্ট দিয়ে। তাহলে কি মনে হচ্ছে পারবা? ওই 3টা সূত্র যে ইম্পর্টেন্ট, ওই 3টা সূত্র তুমি নোট করে ফেলতে হবে,
এতদিন পর্যন্ত যা যা করাইছি, যে চ্যাপ্টারে যেগুলো ইম্পর্টেন্ট, ওই ইম্পর্টেন্ট ফর্মুলা একটা খাতায় নোট করে ফেলতে হবে। সব নোট সূত্রই নোট থাকবে, কিন্তু ইম্পর্টেন্ট সূত্রগুলো আলাদা নোট থাকবে। ওভারঅল তোমরা বুঝতে পারছো যে আগেও বলেছি বিজনেস স্ট্যাটিস্টিক্স এর একটা আপডেট ভার্সন এই রিসার্চ ম্যাথোলজি। এখানে অঙ্ক খুব বেশি আসে না, সর্বোচ্চ 24, 28, 32 এই টাইপের অঙ্ক আসে, কিন্তু স্ট্যাটিস্টিক্সে যা করেছো ওগুলো তো থাকেই। এখানে আবার টেস্টের অঙ্ক বেশি থাকে, টি টেস্ট, জেড টেস্ট, কিছু বাড়তি অঙ্ক করতে হয়, পাশাপাশি একটু থিওরি পড়তে হয়। বুঝতে পেরেছো? এই জন্য এগুলো আমাদের খুব ভালোভাবে করতে হবে। সমস্যা হলে বলো। ওকে, এই অঙ্কগুলো বিশেষ করে বোর্ড কোশ্চেনে 3টা অঙ্ক অন্তত করো। সমস্যা হলে জানিও। আমরা আগামী ক্লাসে দেখবো যে এই চ্যাপ্টারের যেহেতু অঙ্কগুলো আগে কমন আছে, এক পলকে শেষ করা যায় কিনা দেখবো কালকে। ওকে, তাহলে ভালো থেকো।